সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকের এই আয়োজনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই কোভিড-19 কোয়ারেন্টাইনে এই আয়োজনটি করেছি যে 19 দিন ব্যাপী আমরা কথা বলবো, কথা শুনবো, কিছু শেখার চেষ্টা করব, কিছু জানার চেষ্টা করব। হতে পারে এই বিষয়গুলো আপনি জানেন কিন্তু হয়তো করা হয়নি, তাই আবার নতুন করে শুনলে হয়তো আপনি করতে উদ্বুদ্ধ হবেন। আমাদের এই আলোচনার মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে এই সময়টা কাজে লাগিয়ে আমরা কি আমাদেরকে আরেকটু চৌকস করতে পারি কিনা, আমরা কি আমাদেরকে আরেকটু উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারি কিনা, আমরা কি আমাদেরকে আরেকটু কোয়ালিফাইড করতে পারি কিনা, আমরা কি আমাদেরকে আরেকটু স্বপ্নের কাছাকাছি নিয়ে যেতে পারি কিনা, সেই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করছি। এবং এই বিষয়গুলো আমরা যে আলোচনা করছি সেই তথ্যগুলো, সেই সূত্রগুলো, সেই যে জ্ঞানগুলো সেটা এসছে কিন্তু পৃথিবীর বিভিন্ন বিখ্যাত মানুষের জীবনাচার থেকে, যারা মনোবিজ্ঞান নিয়ে কাজ করেন তাদের কাছ থেকে, যারা সেলফ ডেভেলপমেন্ট কোচ যারা তাদের কাছ থেকে। এবং আপনি যখন একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনি যুক্তি দিয়ে বিচার করলে আপনিও বুঝতে পারবেন যে বিষয়গুলোর মধ্যে একটা যুক্তি আছে। বিষয়গুলো কিন্তু খুব একটা কঠিন কিছু না, খুবই সহজ একটা বিষয়, কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে এর ভেতরে যুক্তিটা আপনি দেখতে পাবেন। আর যুক্তিটা দেখার পরে যদি এই ছোট্ট ছোট্ট যে কাজগুলো করা দরকার সেগুলো যদি আমরা সবাই করি যে যার মতো যে যার জায়গায় থেকে, তাহলে আমাদের অবস্থা এখন থেকে আরো একটু ভালো হতে বাধ্য এবং না হওয়ার কোনো কারণ নেই। মানে এটা একদম শতভাগ নিশ্চয়তা আছে। যদি আপনি এই কাজগুলো করেন, যে কাজগুলো আমরা করতে বলছি, তাহলে অবশ্যই আপনি এখন যে অবস্থানে আছেন তার চেয়ে আরেকটু ভালো অবস্থানে পৌঁছতে পারবেন। এবং যদি করতেই থাকেন নিরলসভাবে, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত যে লক্ষ্য, আপনার যে স্বপ্ন, সেখানে আপনি পৌঁছতে পারবেন। এবং একই সাথে যেটা ঘটবে যে এই যে পৌঁছবার আগের যে সময়টা, এই যে দীর্ঘ যাত্রা পথ, এই পথে আপনার আনন্দে কাটবে, এই সময়টা আপনার ভালো লাগবে, আপনি একটা চমৎকার আনন্দময় অভিজ্ঞতার ভিতর দিয়ে যাবেন যদি আপনি আমাদের কথাগুলো শোনেন এবং সেই মতো কিছু কাজ করেন। আরেকটি অনুরোধ আমরা প্রথম থেকে করছি যে আমাদের এই কথাগুলো শুনবার সময় যদি আপনি কাগজ কলম নিয়ে বসেন, কারণ কথাগুলো হারিয়ে যায়। কাগজ কলমে লিখে ফেললে সেগুলো থেকে যায়, যেটা আপনি পরে আবার দেখে নিতে পারবেন এবং সেই মতো আপনি আপনার মতো করে পরিকল্পনা করতে পারবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমাদের এই আলোচনাটা কিন্তু কোনো একটা মানে ফিক্সড কিছু নয় যে এইটা না, তা না। এটা হচ্ছে যে আমরা কিছু পদ্ধতি বলছি, কিছু সূত্র বলছি, আপনি আপনার মতো করে যেটা আপনার জন্য প্রযোজ্য, যেটা আপনার জন্য করা সম্ভব, যেটা আপনি কমফোর্টেবল ফিল করেন, সেগুলো করলেই হবে। কেমন? সুতরাং ওয়ান শুজ ফিটস অল বিষয়টা তা নয়। আমরা শুধু কিভাবে যেতে হয় সেটা বলছি। যাবেন কিন্তু আপনি, এই পথ দিয়ে হাঁটবেন আপনি। কেমন? তো আমরা সেই ধারাবাহিকতায় আজকে আমাদের যে আলোচনা সেটি হচ্ছে যে সফলতার পূর্ব শর্ত কি, প্রিরিকুইজিটস অফ সাকসেস, যেটা আমাদের ফান্ডামেন্টালস অফ সাকসেসের একটা সাবজেক্ট। যে সফলতার যে মূল সূত্রগুলো আছে তার ভিতরে কতগুলো আছে প্রিরিকুইজিট। প্রিরিকুইজিট অর্থ হচ্ছে যে এটা আপনাকে করতেই হবে, মানে এইটা ছাড়া বাদ বাকিগুলো হবে না। কেমন? সো আজকে যদি আপনি এর আগে যদি আমাদের কথা নাও শুনে থাকেন, শুধু আজকেই যদি আপনি আমাদের কথা শুনতে শুরু করেন এবং আজকে যা বলবো সেইটুকু যদি করেন, তাতে অনেক কিছু বদলে যাবে, এই নিশ্চয়তা আমি কিন্তু আপনাকে দিতে পারি। কেমন? আমরা শুরু করি যে আজকে আমাদের প্রিরিকুইজিট অফ সাকসেস, সাকসেসের বা সফলতার পূর্ব শর্ত, অন্যতম প্রধান পূর্ব শর্তটা কি। একটি কথা বলে রাখা দরকার এই পূর্ব শর্তে যাওয়ার আগে। এমন হতে পারে এই কথাগুলো আপনি আগেও শুনেছেন,
এমন হতে পারে যে আমাদের কাছেই হয়তো শুনেছেন, তবুও আবার বলছি কেন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আবার বলছি কি, সেটা টেক 100% রেসপন্সিবিলিটি ফর ইয়োর লাইফ। আপনি আপনার জীবনের শতভাগ দায়িত্ব আপনার, আপনার জীবনের দায়িত্ব শতভাগ আপনার, অন্য কারণ নয়। এই কথাটা আমাদের মনের মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে, এই কথাটা আমাদের ভেতরে গ্রথিত করে ফেলতে হবে। যখনই আপনি আপনার জীবনের দায়িত্ব অন্য কারো চিন্তা করবেন, তখন খেয়াল করে দেখেন আপনার কিন্তু তার উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। যদি আপনার জীবনের দায়িত্ব অন্য কোনো কিছুর হয়, সেটা সমাজের, পরিবারের, আশেপাশে মানুষের, দেশের, রাজনীতির, অর্থনীতির, তাহলে আপনার কিন্তু আর কোনো নিয়ন্ত্রণ থাকলো না। তার মানে আপনি আপনার জীবনের কিছুই ফলাফল তৈরি করতে পারবেন না, কারণ আপনি তো আপনার শরীর, আপনাকে যে ফলাফলের যে যার দায়িত্ব, সেটা আপনি অন্যদের উপর ভেবেছেন, অন্যদেরকে দিয়ে দিয়েছেন। ঠিক আছে, আজকে আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করব, কিন্তু এইটা আগে মাথায় রাখতে হবে যে আপনার জীবনের দায়িত্ব সম্পূর্ণ আপনার। আমরা কিছু কথা বলে বোঝাবার চেষ্টা করছি যে কিভাবে আপনার, কেন আপনার, সেই কথাটা আমরা বোঝাবার চেষ্টা করব যুক্তি দিয়ে। কেমন? যুক্তি দিয়ে যদি বোঝাতে চেষ্টা করি, আর যুক্তির ভেতরে যদি যুক্তি থাকে, তাহলে আপনার তো মানতে অসুবিধা নেই, তাই না? আর মানলেই কিন্তু কাজটা হবে। আপনি যদি আমার সাথে দ্বিমত করেন, এই যুক্তিগুলো আপনি যদি না মানেন, এই সত্যগুলো যদি আপনি স্বীকার করে না নেন, তাহলে হয়তো যে কাঙ্ক্ষিত ফল হবার কথা ছিল আপনার জীবনের, বা যে স্বপ্নে আপনি পৌঁছতে চেয়েছিলেন, সেটা আপনি হয়তো পৌঁছতে পারবেন না। কেমন? চিন্তা করে দেখি আমরা যে আমরা আমাদের নিজেদের জন্য সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল কি কি কাজ করি নিজেদের জন্য, আর কি কি কাজ করি যেটা একটা জাস্ট নিয়ম, একটা বহমান ধারা। কেমন? একটু উদাহরণ দিই, যে নদীতে যদি আপনি একটি নৌকো ভাসিয়ে দেন, সে কিন্তু নদীর স্রোতে যেতেই থাকবে, যেতেই থাকবে কোনো একদিকে, সম্ভবত সাগরের দিকে। কিন্তু আপনি যদি নদীর এপার থেকে ওপারে যেতে চান, তাহলে কিন্তু নদীতে শুধু নৌকোটা ভাসিয়ে দিলে হবে না, আপনাকে দুটো কাজ করতে হবে। একটি হচ্ছে হালটাকে ধরতে হবে, সেই দিকে মুখ করে যেদিকে আপনার যাওয়ার ইচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে আপনাকে বইটা বাইতে হবে। পানিকে শক্তি দিয়ে, শ্রম দিয়ে, ঘাম ঝরিয়ে পিছনে ফেলে আপনাকে নদীর ওপারে যেতে হবে। সো পার্থক্য হচ্ছে যে আমরা কোন ভাবে জীবনটা চালাবো। একটা নৌকা যে ভেসে চলছে তার মতো করে ভেসে থাকতে থাকবো, নাকি আমি নদীর ওপারে বা আমার একটা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য নিজের মতো করে দাঁড় বাইব এবং হালটা ধরে রাখবো। সিদ্ধান্তটা আপনার। এই যে আমরা ওপারে যাব, তখন কিন্তু স্রোত থাকবে, ঝড় থাকবে, কেমন? নদীর মধ্যে চড়া থাকতে পারে যেখানে আমি আটকে যেতে পারি, অনেক বেশি ঘূর্ণি থাকবে যে আমার দিককে বিভ্রান্ত করতে পারে। কিন্তু আমাকে কিন্তু আমার লক্ষ্য থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই, যদি আমি আমার সেই লক্ষ্যে যেতে চাই। এটা বুঝলেই আপনারা কিন্তু সবটা বুঝে গেল। কেমন? আমরা কি করে আমাদের বর্তমান অবস্থাটা তৈরি করেছি, আমরা যেখানে আছি এখন, সেটা নিয়ে একটু কথা বলি। আমরা কিভাবে এখানে এসে পৌঁছেছি আমাদের চিন্তা এবং আমাদের কাজ দিয়ে। আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি অতীতে, তার ফলাফল, অথবা যে কাজগুলো করেছি তার ফলাফল, সাথে যেই সিদ্ধান্তগুলো নিতে আমি ব্যর্থ হয়েছি, তার সমস্ত কিছুর যোগফল হচ্ছে আমাদের আজকের দিন। কেমন? সুতরাং আজকের দিনের জন্য সমস্ত দায়িত্ব আপনার। এই যে আপনি আমার কথা শুনছেন, এখন না শুনলেও পারতেন, পৃথিবীর কোটি কোটি মানুষ আমার কথা শুনছেন, এই মুহূর্তে আপনি শুনছেন।
এবং ফেসবুকে শুনছেন যেহেতু, তাহলে বলতেই পারি যে আরো আশেপাশে অনেক কিছু দেখবার এবং শুনবার কিন্তু রয়ে গেছে। কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আমার কথা শুনবেন, এটা আপনার সিদ্ধান্ত। তো এমনি আপনি চাইলে অনেক সিদ্ধান্ত নিতে পারেন যেটা আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে, আপনার জীবনে নতুন মাত্রা যোগ করবে। সেই সিদ্ধান্ত কিন্তু আপনি নিতেই পারেন, ঠিক আছে? আমরা যদি অন্যদেরকে বা যে ঘটনা বাইরে ঘটছে সেগুলোকে ব্লেম করা বন্ধ না করি, যদি অভিযোগ করা বন্ধ না করি, আমরা কখনোই আমাদের করণীয় কাজটা দেখতে পাবো না। কারণ আমি যখন ভাববো যে দেশ কি করছে, সমাজ কি করছে, আশেপাশের পরিবেশ কি করছে, তাহলে কিন্তু আমি আমার কি করণীয় সেটার দিকে আমি মনোযোগ দিচ্ছি না। তা আমি যদি আমার কি করণীয় মনোযোগটা না দিই, শুধু আশপাশ দেখতে থাকি কে কি করছে এবং সমালোচনা করতে থাকি, তাহলে কিন্তু ফলটা আমি যেরকম চাই সেরকম হবে না। মনে করেন যে এখন করোনা ভাইরাসের যুগ চলছে, অনেক মানুষ হয় মানছে না নিয়ম অথবা মানতে পারছে না, যার জন্য করোনা ভাইরাসের একটা ব্যাপ্তি হচ্ছে। সেটা উন্নত বিশ্ব এবং অনুন্নত বিশ্ব সব জায়গাতে কিন্তু হচ্ছে। এখন আপনি আপনার কাজগুলো করলেন কিনা তার উপর নির্ভর করছে যে এর যে ভয়াল থাবা তা আপনাকে স্পর্শ করবে নাকি করবে না। এখানে জেনে রাখা ভালো, করোনা ভাইরাস নিয়ে যেহেতু কথা হলোই, কতগুলো বিষয় জেনে রাখা খুব দরকার। প্রথম হচ্ছে যে অনেক মানুষের করোনা ভাইরাস হয়, তারা নিজেরা জানেও না যেটা হয়েছে এবং চলে গেছে। অনেক মানুষের হয় যারা কিছুদিন পরে সুস্থ হয়ে যায়। সারা পৃথিবীতে এখন যেটা হচ্ছে 2 থেকে 6% বা 7% লোক মৃত্যুর দিকে চলে যাচ্ছে, বাকি 90 থেকে 95 বা 97% লোক এটা থেকে সুস্থ হচ্ছে। তাহলে পার্সেন্টেজটা কিন্তু আমাদের ফেভার। শুধু যে ভয়ের যে জায়গাটা, যেটা নিয়ে আমাকে ভয় পেতে হবে, যে যারা একটা প্রিকন্ডিশন আছে স্বাস্থ্যের, তারা খুব বিপদের মধ্যে পড়ে যাবে অন্যদের মতো। তার মানে না যে তরুণদের হবে না, তরুণরা মারা যাচ্ছে, তরুণদেরও হচ্ছে, কিন্তু কম। কিন্তু যেটা দেখতে হবে যে আমার কারণে আমার কোনো প্রিয়জন, আমার কোনো পরিবারের কোনো মানুষ বা আশপাশের কোনো মানুষ আমার কারণে যেন অসুস্থ না হয়, আমার কারণে যেন মৃত্যুবরণ না হয়। এই দায়িত্বটা আমাদের যার যারটা তাকে নিতে হবে। এবং খেয়াল করে দেখেন, আমরা সবাই যদি এই দায়িত্বটা নিই, তাহলে করোনা ভাইরাস কিন্তু ছড়ানোর কোনো সুযোগ নেই। কারণ করোনা ভাইরাস বাহক ছাড়া ছড়াতে পারে না, এবং একটা বাহকের ভেতরে সে 14-15 দিনের বেশি থাকতে পারে না। তার মানে আমরা যদি একটা কমপ্লিট লকডাউন করতে পারতাম 14-15 দিনের জন্য, এবং একজন লোক না থাকতো করোনা ভাইরাস আক্রান্ত, তাহলে কিন্তু আমরা এই অবস্থা থেকে বেরিয়ে যেতে পারতাম। কিন্তু আমরা যেহেতু লকডাউনটা করতে পারছি না, আমরা এখানে ওখানে ক্লাস্টার হচ্ছে, এবং খেয়াল করে দেখেন যে সারা পৃথিবীর করোনা ভাইরাস ছড়েছে একজন মানুষ থেকে। তার মানে যতদিন পর্যন্ত একজন মানুষের করোনা ভাইরাস আছে, ততদিন পর্যন্ত আমাদের কিন্তু আবার এই ওয়েবটা শুরু হতে পারে। ভয়ের কথা কিন্তু আমরা এখন আলোচনা শুনছি যে 14 দিন লকডাউন, 1 মাস লকডাউন, 3 মাস লকডাউন। আমরা কেউ জানি না কতদিন আমাদের এইভাবে থাকতে হবে। যারা আমার ফেসবুক প্রোফাইলে আছেন তারা হয়তো দেখেছেন আমি কালকে এবং আজকে দুটো স্ট্যাটাস দিয়েছি, বলেছি যে লেটস গো বি প্রোঅ্যাক্টিভ, মেক এ প্ল্যান ফর 30 days লকডাউন, 60 days লকডাউন, 90 days লকডাউন। প্ল্যান করতে তো দোষ নেই। আমরা যদি প্ল্যান করতে পারি যে প্রোঅ্যাক্টিভ, আমি আমার দায়িত্ব নিচ্ছি, এই আজকের আমাদের যে আলোচনা, সেই আলোচনার সাথে যাচ্ছে এগুলো বিষয়ে বলছি, যে আমি যদি প্ল্যান করি যে আমার 30 দিন লকডাউন থাকলে আমার কি কি করতে হবে, যদি 30 দিন না 60 দিন পর্যন্ত যায়, 2 মাস, তাহলে আমার কি কি করতে হবে, যদি 3 মাস পর্যন্ত লকডাউন হয় তাহলে আসলে আমার কি কি করণীয়, কিভাবে আমি বাঁচবো, কিভাবে আমি চলবো। এই প্ল্যানটা যদি আমরা খাতা কলমে করি, লিখে লিখে করি, তাহলে তো কোনো দোষ নাই। সময়ও তো আছে নাকি? কেউ তো বলতে পারবেন না যে আপনাদের সময় নাই।
তাহলে আসেন আপনি আপনার মতো প্ল্যান করেন যে 30 দিন লকডাউন হলে আমি এই করবো, এই সমস্যা হবে, এইভাবে আমি চলতে থাকবো। আপনি কমপ্লেন করতে পারেন, আপনি চিৎকার করতে পারেন, আপনি মন খারাপ করতে পারেন, আপনি স্ট্রেস আউট হতে পারেন, আপনি অ্যাংজাইটিতে ভুগতে পারেন, কিচ্ছু যায় আসে না পৃথিবীর। সত্যিকার অর্থে পৃথিবীর কেউ জানে না কি হবে, WHO জানে না কি হবে, আমেরিকা জানে না কি হবে, বরিস জনসন জানে না কি হবে, আমরাও জানি না কি হবে। কিন্তু আপনার কি হলে আপনি কি করবেন তার তালিকা করতে সমস্যাটা কি? আসুন করি। 30 দিনে কি হবে, 60 দিনে কি হবে, 90 দিন যদি কিছু না খোলে তাহলে কি হবে, 90 দিনের পর যদি 120 দিন পর্যন্ত না খোলে কোনো কিছু তাহলে কি হবে, অথবা অন্য যে ভয় আপনার আছে যে পৃথিবীর অর্ধেক মানুষ যদি মরে যায় তাহলে কি হবে, আপনি লিখে ফেলেন, খাতা কলমে লিখে এটাকে এডিট করেন। আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস হবে যে আপনি জানেন আপনার কত খারাপ হলে আপনি কিভাবে চলবেন। সবচেয়ে খারাপ যেটা ঘটবে সেটা হচ্ছে আমরা সবাই মরে যেতে পারি। মরে যাওয়া তো খারাপ কিছু নয়, কারণ মরে আমরা যাবই, সে করোনা ভাইরাসে হোক, বয়সের কারণে হোক, অন্য কোনো কারণে হোক। তো মরে যাওয়াটা কোনো ভয়ের কিছু না, সেটা কিন্তু চরম সত্যের সত্য। ঠিক আছে, তাহলে মরে যাওয়ার ভয় পাওয়ার দরকার নেই। বাদ বাকি থাকলে কিভাবে থাকবো, বাঁচলে কিভাবে বাঁচবো, সেটার প্ল্যান কিন্তু আমরা করতেই পারি। আপনি প্ল্যান করার পরে যদি আমি মরে যাই, ইটস ওকে, বাট স্টিল আই হ্যাভ এ প্ল্যান, তাই না? তাহলে আমরা একটা প্ল্যান করতে পারি। এটা আজকে আপনাদের হোমওয়ার্কের মতো দিলাম যে 30 দিন যদি বন্ধ থাকে আরো আপনি কি করবেন, আপনার চাকরির কি হবে, ব্যবসার কি হবে, খাওয়া দাওয়ার কি হবে, টাকা পয়সার কি হবে, কেমন? 60 দিন যদি বন্ধ থাকে তাহলে কি হবে, 120 দিন, 90 দিন বন্ধ থাকলে কি হবে, 120 দিন পর্যন্ত করে নেন, কি হবে? প্ল্যান এটা করছে। এটা করতে করতে যদি প্ল্যান করা শিখে যান তাহলে দেখা গেল যে প্ল্যানগুলো থেকে গেল, কিছুই ঘটলো না, সব কালকের সমস্ত কিছু সুন্দর হয়ে গেল, ইটস ওকে। মানে আপনি তো প্ল্যান করা শিখলেন। বিপদে কিভাবে লিখে লিখে একটা পরিকল্পনা করলে যে স্ট্রেস কমে যায় সেই ধারণাটা আপনার হয়ে যাবে, এবং এই শেখাটা কিন্তু আপনার জীবনের যে কোনো ক্রাইসিসের সময় কাজে লাগবে। এবার আসি দ্বিতীয় বিষয়, যেটা আরেকটা পরিকল্পনা আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO বলছে, আজকেই শুনলাম, পৃথিবীর অর্থনীতি 32% পর্যন্ত কমে যাবে। 32%, 1/3। তার মানে যত টাকা পয়সা আছে পৃথিবীতে, যত কাজকর্ম আছে, যত অর্থনৈতিক মুভমেন্ট আছে, সব কিছু থেকে 30+% কমে যাবে। আমি সহজভাবে নিয়ে আসি যে আমার ব্যবসাও 30% কমে যাবে, আমার আয় 30% পর্যন্ত কমে যাবে, তাহলে আমার কি হবে? এই যে এটা 30% কিন্তু পার্সেন্ট, আপনি জানেন আপনি যে কাজটা করেন বা আপনার যে ব্যবসা সেটা বেড়ে যাবে না কমে যাবে এটা আপনি জানেন, কেমন? তো যদি কিছু কিছু ব্যবসা 50% কমে যাবে, কিছু কিছু ব্যবসা 80% কমে যাবে, কিছু কিছু ব্যবসা 5% কমে যাবে, কিছু কিছু ব্যবসা বেড়েও যাবে, যেমন ফার্মাসিউটিক্যালস, মাস্কের দোকান, ওষুধের দোকান, তাদের ব্যবসা বেড়ে যাবে। তো আপনার কি হবে আপনি জানেন, যেহেতু আপনি কাজটা করেন। চিন্তা করে দেখেন তো যে আপনি যে কাজটা করেন, ব্যবসা হোক বা চাকরি হোক, তার কি ধরনের ইম্প্যাক্ট হতে পারে এই করোনা পরবর্তী পৃথিবীতে। চাকরিটা থাকবে কিনা, ব্যবসাটা থাকবে কিনা, থাকলে আপনি কিভাবে করবেন, না থাকলে আপনি কি করবেন, অল্টারনেট আপনার কাছে কি আছে, বা আপনার ব্যবসাটাকে ইমপ্রুভ করবার জন্য আর কি করবেন, এরকম একটা প্ল্যান আপনি করতে পারেন। এবং এগেইন সময় কিন্তু আছে, আজকে আপনি যা করবেন তার ফল আপনি পাবেন 1 মাস 2 মাস 3 মাস পরে, কিন্তু কাজটা, পরিকল্পনাটা আজকে আপনাকে করতে হবে এবং কাগজপত্রে লিখে লিখে করতে হবে। আপনি যদি মাথায় করেন এটা থাকবে না, ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে যে 30% 32% পৃথিবীর অবয়ব কমে গেল, এটা একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে যে আপনি যে ব্যবসাটা করেন বা চাকরিটা করেন সেইটা থাকবে তো করোনা পরবর্তী সময়, সেই চাকরির অস্তিত্ব থাকবে তো। তৃতীয় হচ্ছে আপনি যে ভ্যালু অ্যাড করেন কোম্পানিতে বা ব্যবসায়, আপনার যে কোয়ালিফিকেশন আছে আজকে, সেটা কি আপনি দিয়ে কি সমপরিমাণ টাকা আয় করতে পারবেন?
কারণ খেয়াল রাখেন, যখনই 30% ইকোনমি শ্রিঙ্ক করবে তখন 30% লোক তাদের চাকরি হারাবে। আপনি কি সেই 30%-এর একজন, নাকি আপনি 70%-এর একজন? তো এই যে 30%-এর একজন হবেন না 70%-এর একজন হবেন, সেই পরিকল্পনাটা আজকে আপনাকে করতে হবে। ইংরেজিতে একটা কথা বলে, যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, হোপ ফর দ্য বেস্ট। যে আমি সবচেয়ে খারাপটার জন্য পরিকল্পনা করেছি, প্রস্তুতি নিয়েছি, সবচেয়ে ভালোটা হয়েছে সেই আশা করছি। কিন্তু ভালো হবে, ভাগ্য ভালো হলে সব ঠিক হয়ে যাবে, আল্লাহ সব ঠিক করে দিবে, আমরা জানি না, তাই না? আমরা একসময় ভেবেছি যে মুসলমানদের মধ্যে করোনা হবে না, একসময় ভেবেছি যে মক্কায় কোনোদিন মানুষ বন্ধ হবে, সেটা হবে না, মসজিদে মানুষ যাওয়া বন্ধ করবে না। আমাদের সমস্ত জানা বোঝা সবকিছু এলোমেলো হয়ে গেছে, আমাদের সমস্ত ধারণা কিন্তু এলোমেলো হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে আমরা গরমের দেশ, আমাদের হবে না। আমরা ভেবেছিলাম যে যারা সুস্থ তারা মাস্ক না পরলেও চলে। বদলে যাচ্ছে প্রতিদিন তথ্য, তার মানে আমরা জানি না, আপনি জানেন না। তো যা না জানি সেটা ঠিক আছে, সেটা জানার চেষ্টা করছি। অ্যাট দ্য সেম টাইম যেটা জানি যে খারাপ কি কি হতে পারে, কল্পনা করতে পারি আমি। মানুষের সবচেয়ে বড় ক্ষমতার একটি ক্ষমতা হচ্ছে সে কল্পনা করতে পারে। আসেন আমরা সবচেয়ে খারাপ কি হতে পারে সেই অনুযায়ী একটা প্ল্যান করি। আমাদের আজকের যে সাকসেস যে প্রিরিকোজিট, সেটা হচ্ছে যে আপনি আপনার দায়িত্ব নিচ্ছেন। আপনার কি হলে আপনি কি করবেন তার একটা ব্লু প্রিন্ট আপনার আছে। যদি আপনি করে ফেলেন কাজটা, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আপনার আর অত ভয় লাগবে না যত ভয় এখন লাগছে। তাহলে লাভটা কি হলো? দেখা গেল আপনার কোনো পরিকল্পনায় কোনো কিছু কাজে লাগলো না, কিন্তু আপনার ভয় তো কমে গেল। তাহলে আসুন আমরা এই দুটো কাজ করি, যে আমরা একটা প্ল্যান করি যে আমাদের কি হলে কি হবে। ঠিক আছে? এবার আসি যে আমাদের যে আজকের অবস্থান, এর পিছনে দায়িত্বটা আমারটা আমার, আপনারটা আপনার। কিরকম? আমি যদি মোটা হই, যদি, তাহলে কি এটা সত্য না যে মোটা হবার যে খাবারগুলো সেগুলো আমি খেয়েছিলাম? মোটা না হবার যে কাজগুলো আমাকে বলা হয়েছিল, যেগুলো আমি জানি কিন্তু আমি করি না, জানি কিন্তু করি না, তার জন্য কিন্তু আমি মোটা হয়েছি। যদি এমন হয় যে আমার একটা সম্পর্ক ছিল এখন নাই, আই হ্যাভ বিন বিট্রেড বাই সামবডি, তাহলে এটা কি সত্য না যে সেই মানুষটাকে আমি অন্তরে বিশ্বাস করেছিলাম, আমার নিজেকে প্রোটেক্ট না করে বিশ্বাস করেছিলাম, তাকে আমার উপর ক্ষতি করবার তাকে সুযোগ দিয়েছিলাম? এমন হতে পারে যে আমি কারো কাছ থেকে টাকা পাই, সে আমাকে দিচ্ছে না, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা কি সত্য না যে তাকে টাকা দেওয়ার সিদ্ধান্তে আমি হ্যাঁ বলেছিলাম? দেখবেন প্রত্যেকটা ঘটনায় কোথাও এক জায়গায় গিয়ে আপনার সম্মতি আছে, সম্মতি আপনি দিয়েছেন বলেই সেটা ঘটেছে। সবগুলো ঘটনায় আপনি যতগুলো ঘটনা লিখবেন, সেখানে কোথাও না কোথাও গিয়ে দেখবেন যে চেইনের কোথাও এক জায়গায় আপনার সম্মতি আছে, অথবা আপনার সিদ্ধান্তহীনতা আছে, অথবা আপনি আপনার ইনটিউশন যেটা সে অনুযায়ী কাজ করেন নাই, মানে আপনার ভয় লেগেছে তাও করেছে, আপনি চান্স নিয়েছেন, সেটাও হতে পারে। মনে করেন আপনি এখন যে কাজটা করেন সেটা আপনার খুব অপছন্দ। কে বলেছে আপনাকে কাজটা করতে? চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছে কে? ইন্টারভিউ দিয়েছে কে? চাকরিটা প্রতিদিন গিয়ে গিয়ে করছে কে? আপনি করছেন। যদি আপনার কাজটা আপনার ভালো না লাগে, চাকরি হোক ব্যবসা হোক, তাহলে বদলানোর চেষ্টা করেন। একদিনে বদলানো যাবে না, আপনি একটা পরিকল্পনা করেন যে আমি এই কাজটা পছন্দ করি না, এই কাজ থেকে আমি 3, 4, 2, 5, 7 বছরে বেরিয়ে যাবো, এই জন্য আমাকে এই করতে হবে। সুতরাং আপনি কাজের থেকে কাজকে যদি ব্লেম করেন, দায়িত্বটা আপনার। ও আমার বস খুবই খারাপ লোক, সেই বসের আন্ডারে আপনি আছেন কেন? পৃথিবীতে আর কোন মানুষ এই আপনি যে কাজটা করছেন সেটা করছেন, তার মানে পৃথিবীতে অন্য সব মানুষ আপনার এই কাজটা না করে চলতে পারছে, তাই না? কিন্তু আপনি কিন্তু করছেন এবং ব্লেম করছেন।
তাতে কি হচ্ছে? আপনার শান্তি নষ্ট হচ্ছে। প্রতিদিন আপনি একটা কষ্টের ভিতর দিয়ে কাজ করছেন, আর কষ্টের ভিতর দিয়ে কাজ করার আরেকটা খারাপ দিক হলো আপনি কাজটা ভালো করছেন না, যার জন্য আপনি আরো বেশি সমালোচনার সম্মুখীন হচ্ছেন এবং আপনি দিনে দিনে ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছেন। ঠিক আছে? সো আপনি চিন্তা করেন যে আপনার দায়িত্বটা কে নেবে। এবার আসি আপনার স্বপ্ন। আপনি 5 বছর বা 10 বছর আগে একটু যান, গিয়ে দেখেন যে আপনি এটা চিন্তা করেছিলেন যে আমি এই হব, এই আমি করতে চাই, এই আমি শিখতে চাই, এই জায়গায় পৌঁছতে চাই। আজকে যদি আপনি সেই জায়গায় না পৌঁছে থাকেন এবং সেই কাজগুলো আর না করতে থাকে যেটা আপনি করছিলেন সেখানে পৌঁছাবার জন্য, মানে আপনি যদি গিভ আপ করে থাকেন আপনার স্বপ্নের যে পথ তাকে, বা আপনার স্বপ্নকে যদি আপনি গিভ আপ করে থাকেন, তাতে দায়িত্ব কার? আপনি জানেন আপনার একটা অসম্ভব ভালো গুণ আছে, কিন্তু সেই গুণটা নিয়ে আপনি কোনো কাজ করছেন না, দায়িত্ব কার? যুক্তি থাকলে মেনে নেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আমার সাথে একমত হন, কেউ জানবে না, কিন্তু নিজের জন্যই একমত হন, কারণ একমত না হওয়ার আপনার কোনো সুযোগ নেই। ঠিক আছে? আপনি এটা কিছু কিনেছেন, পরে আপনার ভালো লাগছে না, যে এটা আমি কি কিনলাম। কে কিনেছে? কোন একটা জিনিস আপনি ব্যবহার করতে গিয়ে অসাবধানতায় পড়ে গিয়ে ভেঙে গেছে, অসাবধান কে হয়েছে? আপনি হয়েছেন। আপনি চিন্তা করেছেন যে যে কাজটি আপনি করতে চান সেটা আপনি একাই করতে পারবেন, কারোর হেল্প লাগবে না, দায়িত্ব কার? আপনার। আপনি ভেবেছেন বা জেনেছেন বা চিন্তা করেছেন যে পৃথিবীর সবকিছু আপনি জানেন, আর নতুন কিছু শিখতে হবে না, আমার মতো অনন্তর কথা শুনতে হবে না, কারো গাইডলাইন ফলো করতে হবে না, কোনো নতুন কিছু কারো কাছ থেকে নিতে হবে না, দায়িত্ব কার? আপনার। ঠিক আছে? সবই তো জানলাম, বুঝলাম, হ্যাঁ দায়িত্ব আমার। তাহলে কি? তাহলে হচ্ছে আজকে থেকে আপনি এই দায়িত্বটা নিজে নেবেন এবং শুরু করবেন। সেদিনও বলেছিলাম, আবারও বলছি, আজকে হচ্ছে আপনার বাকি জীবনের প্রথম দিন, আজকে হচ্ছে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন। তার পিছনে কয়টা কারণ আগে বলেছি, আবার বলছি। কেন আজকের দিন আপনার জন্য শ্রেষ্ঠ? প্রথম কারণ আপনি আজকে নিঃশ্বাস নিতে পারছেন, মানে অর্থ আপনি বেঁচে আছেন। খুশি হন, আনন্দিত হন। দ্বিতীয় কারণ আজকের দিনটা আপনার জন্য শ্রেষ্ঠ, আপনার পরিচিত পরিবার পরিজনের মধ্যে কেউ আজকে মারা যায়নি। কিভাবে বলছি? মারা গেলে আপনি আজকে বসে আমার কথা এই মুহূর্তে শুনতেন না। দুটো ঘটনা, একটি আপনি বেঁচে আছেন, দ্বিতীয় হচ্ছে আপনার পরিবারের কেউ মারা যায়নি। কিন্তু অনেক মানুষ মারা গেছে কালকে আজকে, আপনার পরিবারের কেউ মারা যায়নি। খুশি হন, আনন্দিত হন। তৃতীয় হচ্ছে আজকে আপনি আপনার জীবনের সবচেয়ে বেশি জানেন, তার মানে আজকের আগ পর্যন্ত যত জানা বোঝা অভিজ্ঞতা সব আপনার মধ্যে জমা হয়েছে, আপনি কালকে থেকে আজকে বেশি জানেন। সেটা প্রতিদিনের জন্য খুব সত্য, কিন্তু আজকে যেহেতু আমরা আছি, আজকেটা নির্ভর করছে। লাস্টলি যেটা আজকে আপনার আনন্দিত হওয়ার কারণ, যেটা গুরুত্বপূর্ণ, পৃথিবীও আজকে সবচেয়ে বেশি জানে। আজকে আপনি সবচেয়ে অ্যাডভান্সড পৃথিবীতে আছেন। তো এই চারটা কারণ আজকে, এবং প্রতিটা দিন আজকে এই একই কারণ। যতদিন আপনি বাঁচবেন, তাহলে প্রতিদিন আজকে আপনাকে শুরু করতে আপনি পারেন, জানেন? এবং আপনি চাইলে এই যে পরিকল্পনাগুলোটাকে করতে বললাম, করলে এরকম প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আপনি পরিকল্পনা করেন, ছোট 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 করে, এক পৃষ্ঠা করে হোক, যে এই কাজটা আমি এভাবে করবো, খাতা ধরুন, তাহলে আপনি আপনার জীবন তৈরি করছেন, পরিকল্পনা করছেন, সেই মতো কাজ করছেন। কাজ ছাড়া কিন্তু কিছু হবে না। উইদাউট ডু নাথিং উইল হ্যাপেন। ওকে? সো আপনি এটা পরিকল্পনা করছেন এবং সেই অনুযায়ী কাজ করছেন, তাহলে কিন্তু আপনি হওয়াটা দেখতে পাবেন, হবে। ঠিক আছে? আমি আজ থেকে 10 দিন আগে চিন্তা করেছি যে এই সময়টা কাজে লাগাবো। আমি আমার মতো করে একটা পরিকল্পনা করেছি
এই অনুষ্ঠানটি যে আলোচনা করছি তার একটা ফ্রেমওয়ার্ক করেছি, করে কাজ শুরু করে দিয়েছি। প্রতিদিন একটু একটু করে নতুন করে আপনাদের কি বলবো সেটা সাজাচ্ছি, আপনাদেরকে বলবার চেষ্টা করছি, নিজেও শিখছি কিন্তু একইভাবে। এই কথাগুলো আমি আগেও পড়েছি কিন্তু ভুলে গেছিলাম, এখন শিখছি, আপনাদেরকে বলতে বলতে শিখছি। সো এবং আমি জানি যে এই যে করছি আমি কাজটা, তাতে যেটা হয়েছে যে আমার করোনা কোয়ারেন্টাইন আমার জন্য একটা আশীর্বাদ হয়েছে, যে আমার কাছে একটা ব্যস্ততার মধ্যে আছে, আমি একটা কনস্ট্রাকটিভ কাজের মধ্যে আছি। আই এম এ পার্ট অফ দ্য সলিউশন, নট পার্ট অফ দ্য প্রবলেম। আপনি আমার ফেসবুকে স্ট্যাটাস দেখবেন, আমি একটাও নেগেটিভ স্ট্যাটাস দিচ্ছি না, কোথাও ফ্যাক্টস দিচ্ছি এবং পজিটিভ স্ট্যাটাস দিচ্ছি, পরিকল্পনা করছি। কিন্তু করোনা ভাইরাস তো আপনার জন্য যতটা খারাপ আমার জন্য ততটাই খারাপ। এবং সবচেয়ে আশ্চর্য হবে যে আমি যে ব্যবসাটা করি গ্রিন বিল্ডিং, এটা করোনা পরবর্তী সময় আদৌ থাকবে কিনা আমার সন্দেহ আছে, তাই না? মানুষ তো খেতেই পাবে না, তখন গ্রিন কি হবে? তাহলে আমি কি করব, তাই না? সেই পরিকল্পনা আমাকে এখন করতে হচ্ছে। সো আমি আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের মতো করেন। আমরা আমাদের সমস্ত কিছুর পেছনে যে আমাদের দায়িত্ব আছে এটা মোটামুটি আসলে জানি, কিন্তু ফর আননোন রিজন আমরা কেউ এটা মানি না বা স্বীকার করি না বা এটা মনে কাজ করতে চাই না। এটা হচ্ছে আমাদের আসলে সমস্যা। এর একটু একটা কারণ আমি জানি, একটু কারণ সেটা হচ্ছে ছোটবেলা থেকে আমি যে বড় হয়েছি সেখানে এই শিক্ষাগুলো, এই ফ্যাক্ট, যে তথ্যমূলক যে শিক্ষা, যেটা বাস্তব সত্য যেগুলো, সেগুলো আমাদেরকে জানানো হয়, আমাদেরকে বোঝানো যে এটা হচ্ছে ফ্যাক্ট। 2 আর 2 4, নো ম্যাটার হোয়াট ইট ইজ, 2 and 2 উইল বি 4। এটা আমাদেরকে শেখানো হয়। আমরা অনেক অসত্যর পিছনে, অনেক ধারণার পিছনে, অনেক আবেগের পিছনে, অনেক ভুল ব্যাখ্যার পিছনে ছুটছি, ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিই, আমি যদিও ধর্ম নিয়ে খুব একটা ভালো জানি না, তবু ছোট্ট একটা ধর্মের উদাহরণ দিচ্ছি জন্য। দেখেন, করোনা ভাইরাস নিয়ে আমরা অনেক রকমের পোস্ট দেখেছি ফেসবুকে আলেমদের, কোনটা ঠিক কোনটা ভুল, যে আল্লাহ এই বলেছে, আলেম এ বলছে আল্লাহ এই বলেছেন, আলেম বি বলছে আল্লাহ এই বলেছেন, আলেম সি বলছে আল্লাহ এই বলেছেন। সব আলেমরা আল্লাহর নাম দিয়ে অনেক কিছু বলছে, কিন্তু আল্লাহ তো কন্ট্রাডিক্টরি হতে পারে না, আল্লাহ তো অনেক কিছু বলতে পারে না, একই জিনিসের 2 রকম ব্যাখ্যা তো আল্লাহ দিতে পারে না, তাই না? বা আল্লাহ হোক, সৃষ্টিকর্তা হোক, যেই হোক, মানে একজন আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয় এবং সে নিরাকার। আমরা তার নাম বলে অনেক কিছু তিনি বলেছেন বলছি, এবং তার কোনটার সাথে কোনটার মিল নেই। তাহলে এটা তো বোঝা আমাদের খুব স্বাভাবিক যে কোথাও একটা গরমিল আছে, কোনো একটা সত্যি আর এগুলো মিথ্যা, সবগুলো একসাথে সত্যি হতে পারে না। তাহলে আমরা কেন সেগুলোর পেছনে ছুটছি? আমি যদি সব সময় আমার সৃষ্টিকর্তার প্রতি নতজন্য দেখি, সেটা সব ধর্মে বলেছে, তার জন্য যদি আমি আমার মতো করে প্রার্থনা করি, ঠিক আছে। কিন্তু যেটা ব্যাখ্যা বা যেটা আবেগীয় ব্যাখ্যা বা যেটা ব্যক্তি বিশেষ আমাদেরকে দিচ্ছে, ইভেন করোনা নিয়ে দেখবেন যে অনেক রকমের মতামত আছে। যারা বাংলাদেশে বক্তব্য দিয়েছিলেন করোনা বাংলাদেশে হবে না, যারা বলেছিলেন তাপমাত্রার মধ্যে হবে না, যারা বলেছিলেন এই গ্যারান্টি দিয়ে বলতে পারি হবে না, কসম খেয়ে বলতে পারি মুসলমানদের হবে না, তারা সব ভুল প্রমাণিত হয়েছে। এখানে আরেকটা কথা আপনি বলে রাখি, এটা হচ্ছে একটু অফ দ্য টপিক হবে, তবু বলে রাখছি। আমি ফেসবুকের কোনো তথ্য পাওয়ার 7 দিনের আগে বিশ্বাস করি না। আমি 7 দিন অপেক্ষা করি দেখতে যে সেই তথ্যটার পেছনের তথ্যটা কি। খেয়াল করে দেখবেন, অনেকগুলো খবর দেখবেন, কোনো একটা ভালো খবর বা খারাপ খবর, অমুকে হাসপাতাল বানিয়ে ফেলছেন, তমুকে আবিষ্কার করে ফেলছেন, তমুকে এটা করেছেন ওটা করেছেন, তমুকে এই হচ্ছে। আপনাকে বুঝতে হবে যে 7 দিন আপনাকে অপেক্ষা করলে আপনি বুঝতে পারবেন যে সেখানে সত্যটা কি মিথ্যা কি। এরপর আপনাদের কাছে আমার একটা ছোট্ট বিনীত অনুরোধ আছে, ফেসবুকের কোনো কিছু দেখার পরে 7 দিন যাওয়ার আগে আর নিজে একটু ইভালুয়েট না করে শেয়ার করবেন না। যদি পজিটিভ হয় করে, এমন অনেকগুলো পজিটিভ আমি শেয়ার করেছি যেটার মধ্যে কোনো ধারণা নাই, হাত ধুলে ভালো, গুড, যেটা করোনার জন্য ভালো হোক না হোক, সত্যিকার হাত ধুলে ভালো, পুষ্টিকর খাবার খাওয়া ভালো, ইমিউন সিস্টেম হলে ভালো, আমি সেগুলো শেয়ার করে দিয়েছি।
এমন কিছু শেয়ার করি নাই যেটা আমি জানি যে আমি খুব ভালো বুঝি না। ঠিক আছে, আপনাদেরকে অনুরোধ করছি সেটা করতে। তো এখন থেকে যদি আমরা কাজগুলো একটু অন্যরকম করে করি, একটু বুঝে করি, তাহলে কিন্তু আমাদের জীবনটা বদলে যাবে। এখানে একটা কথা বলে রাখা দরকার, বিষয়টা অনেক কঠিন না এবং অনেক জটিল না, খুবই সিম্পল। আমরা যেহেতু মনে করছি যে জীবনটা জটিল, সফল হওয়া জটিল, অনেক কঠিন, এই জন্য কিন্তু করছি না। কিন্তু আসলে কিন্তু সবকিছু কিন্তু কঠিন না। আমি যে কথা বলছি এটা একদমই কঠিন না। কেমন? আমাদের সমস্ত বিফলতার পেছনে 99.9% হচ্ছে একটা কালপ্রিট বিফলতার পেছনে, সেটা হচ্ছে এক্সকিউজ। যে আমি কেন বিফল হয়েছি, এই 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 আমার এক্সকিউজ। তার মানে আমি একটা কারণ দেখাতে পারছি নিজের উপর দায়িত্ব না নেওয়ার কারণে। কেমন? সুতরাং আমাকে যদি সফল হতে হয় তাহলে আমাকে এই যে এক্সকিউজ, যে কারণ দেখানোর যে বাতিক অভ্যাস, তা থেকে বেরোতে হবে। কারণ দেখানোর বাতিক থেকে বেরোলেই আমি কিন্তু আমার উপরে দায়িত্বটা নিতে পারবো এবং কাজগুলো করতে পারবো। আমি নিজে দায়িত্ব নিলে তো নিজে নিয়ন্ত্রণ করতে পারবো। আমি ড্রাইভিং করলেই তো আমি যেখানে দিয়ে যাই সেখানে যেতে পারবো, তাই না? আমি তো একটা চট্টগ্রামের ট্রেনে উঠে ভাবি যে আমাকে এখন সে আরিচা নিয়ে যাবে, কিন্তু ড্রাইভ করছে ট্রেনের যিনি চালক উনি আমাকে আরিচা নেবে না, উনি ওনার মতো যাবে। আমরা অন্যের গাড়িতে উঠলে, অন্যের সিদ্ধান্তে চললে, অন্যের মতো করে চললে অন্যের মতো জায়গায় পৌঁছে যাবে, আমার জায়গায় পৌঁছে যাবে। সুতরাং আপনাকে আপনার মতো করে আপনার জায়গায় পৌঁছাবার জন্য আপনার কাজটা করতে হবে। ঠিক আছে? এবার আসি যে আমাদের আজকের আলোচনার তো ভূমিকায় গেল কিন্তু না, এবার একটা সূত্র দেব আপনাদেরকে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি এই সূত্রটা লিখে নেন এবং খুব মনোযোগ দিয়ে সূত্রটাকে ইভালুয়েট করেন, বোঝার চেষ্টা করেন, যদিও খুবই সহজ, তাহলে আপনাদের অনেক কিছু জীবনে খুব সহজ হয়ে যাবে, সব কিছু জীবনে সহজ হয়ে যাবে। কি তৈরি তো? খেলাগুলো নেই, সূত্রটা লিখে। ঠিক আছে? সূত্রটা হচ্ছে, এটাকে আমরা বলি দি রুল, মানে সবচেয়ে শক্তিশালী সূত্র জীবনের। যেমন আমরা বলি না যে গ্র্যাভিটি, আইনস্টাইনের একটা সূত্র আছে, হ্যাঁ, এরকম অনেক সূত্রের মধ্যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি শক্তিশালী সূত্র হচ্ছে এটা। এবং যতগুলো মনোবিজ্ঞানের ধারা আছে বা কনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডের নিয়ে বিজ্ঞান যত কিছু আছে, সবাই এই সূত্রটাকে সামনে রেখে কাজ করে। এক বাক্যে সবাই এই সূত্রটাকে বলেছে, হ্যাঁ, দিস ইজ দ্য রুল, দি রুল। কি সূত্রটা? ই প্লাস আর ইজ ইকুয়াল টু ও। ই হচ্ছে ইভেন্ট, আর হচ্ছে রেসপন্স আপনার, আর ও হচ্ছে আউটকাম অথবা রেজাল্ট। তার মানে আপনি যদি আপনার রেজাল্টটা পছন্দ না করেন, তাহলে ই বা আর কোনো একটা বদলাতে হবে। কেমন? ই যদি হয় সে 5 আর যদি হয় 3, তাহলে রেজাল্ট হবে 8। এখন ই হচ্ছে ইভেন্ট, যেটা ঘটছে চারিদিকে, এটাকে বদলাবার আপনার ক্ষমতা নেই। এখন রেসপন্স যে 3, সেটাকে আপনি যদি 4 করতে পারেন তাহলে আপনার রেজাল্ট হবে 9, সেটা যদি 2 করেন আপনার রেজাল্ট হবে 7। তার মানে ই প্লাস আর, ইভেন্ট প্লাস রেসপন্স হচ্ছে আউটকাম অথবা রেজাল্ট। তাহলে আপনাকে দেখতে হবে যে আপনি যে জীবনের যেই জায়গাটায় আজকে আছেন, যেভাবে আছেন, সেটা যদি আপনার পছন্দ না হয়, অথবা যে কোনো কিছু ফলাফলটা যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি অবশ্যই আপনার রেসপন্সটা কি হবে সেটা নিয়ে আপনি কাজ করতে হবে। হাউ ইউ রেসপন্স টু দ্যাট ইভেন্ট। কেমন? এবং এই রেসপন্সটার উপর যখন আপনি কাজ করা শুরু করবেন, আস্তে আস্তে আপনি আপনার উপর নিয়ন্ত্রণ চলে আসবে
আপনি তখন অনেক বড় বড় জিনিস করতে পারবেন। আবারও আমার কথা বলছি, যেহেতু আমি আমাকে সবচেয়ে ভালো জানি। করোনা ভাইরাসে আমার রেসপন্স হচ্ছে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এটা আমার রেসপন্স। কেমন? এবং আপনার রেসপন্স হচ্ছে আপনি আমার কথা শুনছেন। খারাপ তো কিছু হচ্ছে না, তাই না? খারাপ কিছু হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু তো ভালো কিছু যদি হয় হোক না, ঠিক আছে? You can instead simply change your response to event the way things are until you get the outcomes you want. একবার মনে করেন আপনি এই রেজাল্ট চাচ্ছেন 12 কিন্তু ইভেন্ট হচ্ছে 5, তাহলে আপনাকে 7 হতে হবে। আপনার রেসপন্স সেরকম উঁচু হতে হবে, সেরকম লেভেলের হতে হবে। এখানে আরেকটা উদাহরণ দিই। মনে করি যে বিপদ হচ্ছে একটা পানির স্রোত, বিপদ হচ্ছে একটা পানির স্রোত বা বন্যা। কেমন? তো আমরা জানি যে বিপদ আসতেছে। এখন আমরা দেখলাম যে বিপদ যে আসতেছে তার হাইট হবে 6 ফিট। বিপদ বা বন্যা তার হাইট হবে 6 ফিট। তার মানে 6 ফিটের নিচে যা কিছু থাকবে সে ভাসিয়ে নিয়ে যাবে। আমি আপনি যদি কিছু একটা করে আমাদের হাইটটাকে 6 ফিটের উপরে রাখতে পারি, উঁচুতে উঠতে পারি, তাহলে আমরা ভেসে যাব না, আমরা বাতাস পাব, তাই না? আবার যদি ধরি যে না, বিপদ হবে 2 ফিট, তাহলে কিন্তু আমার আর আপনার তেমন চিন্তা নেই, কারণ আমাদের পায়ের তল দিয়ে বিপদ চলে যাবে, আমাদের বাতাসের কোনো অসুবিধা হবে না। তার মানে আমরা আমাদের উচ্চতা দিয়ে যে কোনো ধরনের বিপদ থেকে বাঁচতে পারি, এটা মাথায় রাখতে হবে। সুতরাং বিপদ ঘটবে, পৃথিবীতে ক্রাইসিস হবে, পৃথিবীতে সমস্যা হবে, পৃথিবীতে মারামারি হবে, ভাইরাস হবে, এপিডেমিক হবে, বন্যা হবে, জলোচ্ছ্বাস হবে, যুদ্ধ হবে। কিন্তু আপনি কি করে তার থেকে উপরে থাকবেন, কিভাবে আপনি রেসপন্স করবেন, কিভাবে আপনি তার মোকাবেলা করবেন, তার উপর নির্ভর করছে যে আপনার বেঁচে থাকার সময়টা কেমন যাবে। ঠিক আছে? আমাদের কিন্তু সমস্ত আয়োজন হচ্ছে, খুব মন দিয়ে শোনেন, আমাদের সমস্ত আয়োজন হচ্ছে আমাদের এই বেঁচে থাকার সময়টাকে ভালো করা, প্লেজেন্ট করা, শান্তিময় করা, আনন্দময় করা, আর কিছু না। এরপরে আমরা সবাই চলে যাব। আপনারা যদি আজকে থেকে শুধু এইটুকু নিয়ে যান যে কোনো একটা ইভেন্টে আপনার কেমন লাগবে তার নির্ভর করছে আপনার রেসপন্সটা কি হবে তার উপরে। কোনো ইভেন্ট আপনার ভালো লাগবে নাকি খারাপ লাগবে তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার। তার মানে পৃথিবীতে যত ঘটনা আপনার জীবনে ঘটেছে তার জন্য যে অনুভূতিগুলি আপনার হয়েছে, ভালোটা এবং খারাপটা, দুটোর দায় দায়িত্ব। কারণ আপনি কিভাবে রেসপন্স করেছেন তার উপর নির্ভর করছে যে আপনার কি রকমের রেসপন্স হয়েছে, মানে কি রকমের অনুভূতি হয়েছে। তো আপনি যদি অনুভূতিটা আপনার যদি খারাপ হয়ে থাকে যেসব ঘটনায়, সেই সব ঘটনার অনুভূতিটাকে ভালো করা সম্ভব। কেমন? আমরা এনএলপি করি, আপনি অনেকে জানেন হয়তো। এনএলপিতে কিন্তু আপনার অনুভূতির যে রং, অনুভূতির যে যে উচ্ছ্বাস এবং বেদনা, সেটাকে আমরা বদলে দিতে পারি। কেমন? তো সেটা সম্ভব। সো আমরা আমাদের রেসপন্সটা নিয়ে কাজ করব এবং আপনি আপনার রেসপন্সটা নিয়ে কাজ করবেন এবং দেখবেন যে আপনি যখন কাজ করা শুরু করবেন আস্তে আস্তে এর উপর আপনার দখল চলে আসবে, আপনার নিয়ন্ত্রণ চলে আসবে। তখন আপনি ঠিক করতে পারবেন যে আপনার অনুভূতিটা ভালো হবে না খারাপ হবে। একটু আগে বলেছিলাম আজানের আগে, আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে জীবনের একটা, যে মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন আরামে থাকি, আনন্দে থাকি, উচ্ছ্বাসে থাকি, শান্তিতে থাকি, আর কিছু না। সাথে আরেকটা সহজাত ধারণা আছে মানুষের, যেটার জন্য সে এত কিছু করেছে, সেটাতে সে আরো বেশি হতে চায়, বি মোর। যে যেখানে আছে সে সেখান থেকে আরেকটু বেশি হতে চায়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে বিল গেটস, তিনি $1 বিলিয়ন দিয়ে দেবেন করোনা ভাইরাসের জন্য। কি ঠেকা পড়েছে তার? ওই যে সে আরেকটু হতে চায়,
একবার সে ভালো কাজ করে ইনকাম করেছে, এখন দিয়ে সে আরেকটু হতে চায়, তাই না? এরকম দেখবেন যে পৃথিবীর প্রতিটা মানুষ যে লোভের কারণে টাকার পিছনে ছুটছে, তারও কারণ কিন্তু একটা, সে আরেকটু হতে চায়। শুধু এখানে একটু কথা বলে রাখা ভালো যে আরেকটু হতে গিয়ে যদি আপনি গর্তে পড়ে যান, একটা অশান্তির মধ্যে পড়ে যান, একটা স্ট্রেসের মধ্যে পড়ে যান, একটা ক্যাওয়াসের মধ্যে পড়ে যান, একটা অপরাধের সাথে জড়িয়ে যান, একটা অনৈতিক কাজ করেন, তাহলে শান্তি চলে যাবে। মনে রাখতে হবে, অনৈতিক কিছুর সাথে শান্তি একসাথে থাকতে পারে। অনৈতিকতা এবং শান্তি একসাথে যায়। আমরা শান্তি নিয়ে একটা ক্লাস করব, তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি বলছি। আপনি এটা মনে মনে একটা কাজ করলেন, বা মনে মনে শুধু একটা অনৈতিক চিন্তা করলেন, পৃথিবীর কেউ জানলো না এবং আপনি কিছু করেন নাই, আপনার খারাপ লেগেছে, খারাপ লাগতে পারত, কারণ আপনার কোরে, আপনার মূলে, আপনার ফান্ডামেন্টালসে একটা ভ্যালুজ আছে, ভালো খারাপের পার্থক্য বোঝার ক্ষমতা আছে আপনার শরীরের মধ্যে ইনবিল্ট। সুতরাং আপনাকে কিন্তু সেই মূল্যটা দিতে হবে। কেমন? তো আমরা আজকে সূত্রটা জানলাম, এই সূত্র নিয়ে বিস্তারিত কথা বলবো কালকে। ই প্লাস আর ইজ ইকুয়াল টু আউটকাম, ইভেন্ট, রেসপন্স, আউটকাম বা রেজাল্ট, মানে আপনার অনুভূতি। এইটা নিয়ে যদি আমরা কাজ করি এবং এটা নিয়ে যদি আমরা একটু সময় দিই, তাহলে কিন্তু আস্তে আস্তে দেখবেন যে আপনাদের সারা জীবনের সমস্ত কিছু বদলে যাবে। কারণ আপনি তখন সিদ্ধান্ত নেবেন কোন ঘটনাকে আপনি কিভাবে পজিটিভ করবেন। যেটা আমরা আগের ক্লাসে বলেছি, সব কিছুর ভিতরে পজিটিভ আছে। আমাদের দায়িত্ব হচ্ছে শিখায় নেওয়া কিভাবে পজিটিভটা দেখতে হয়, শিখে নেওয়া কিভাবে পজিটিভটা করতে হয়, শিখে নেওয়া কিভাবে নেগেটিভ জিনিসটাকে উল্টে পজিটিভের মধ্যে চলে যেতে হয়। কারণ পজিটিভের ভেতরেই নেগেটিভ, মানে নেগেটিভের ভেতরেই পজিটিভ আছে, এর উল্টোতে কি পজিটিভ আছে। শুধু আমাদেরকে ফ্লিপ ওভারটা করা শিখতে হবে। কেমন? এবং যতক্ষণ আপনার প্রাণ আছে ততক্ষণই এটা পজিটিভ। কারণ হচ্ছে আপনি জীবিত মানেই তো পজিটিভ। আপনি মরে গেলেন নেগেটিভ, শেষ। আপনি যে জীবিত আছেন, শ্বাস নিতে পারছেন, সেটা পজিটিভ। আপনি আমাকে দেখতে পাচ্ছেন, এটা পজিটিভ। আপনি আমার কথা শুনতে পারছেন, এটা পজিটিভ। আপনি আমাকে শুনছেন, এটা পজিটিভ। এই যে আমরা আজকে এতক্ষণ প্রায় 50 মিনিট কথা বলেছি, কোথাও কোনো নেগেটিভ কথা হয়েছে না, সব তো ভালো কথা বলেছে, ভালোর জন্য বলেছে। কারো কম হবে, কারো বেশি হবে, কেউ নেবে, কেউ নেবে না, দ্যাটস গুড। কিন্তু অ্যাপ্রোচটা কি, ইন্টেনশনটা কি? ভালো, পজিটিভ। আপনিও শুনছেন আমাকে, পজিটিভ। তার মানে আজকের দিনের 1 ঘন্টা সময় আপনি পজিটিভ থাকলেন, আপনি আমাকে শুনলেন। তো এরকম যদি আপনি শুনতে থাকেন ভালো কিছু, করতে থাকেন ভালো কিছু, এখান থেকে নিয়ে যদি কাজগুলো করা শুরু করেন, আরো কিছু সময় পজিটিভ হয়ে যাবে। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা একটা পজিটিভ অ্যাক্ট, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা একটা পজিটিভ অ্যাক্ট, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা হওয়া একটা পজিটিভ অ্যাক্ট। আমাদের জীবন ধারণের জন্য যত মানুষের শ্রম আমাদের পেছনে আছে, যে খাবার খাচ্ছে তার পেছনে কৃষক আছে, উৎপাদন আছে, ট্রান্সপোর্টেশন আছে, সেলসম্যান আছে, দোকানদার আছে, বিক্রি আছে, রান্না করা আছে, আমি খাচ্ছি। এর প্রত্যেকটা জিনিসের পিছনে অনেক 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 মানুষের অবদান। আমি হয়তো টাকা দিয়ে কিনছি, কিন্তু তারপরেও কয়েকদিন পরে এরকম হবে যে টাকা দিয়ে হয়তো আমি কিছু কিনতে পারবো। তার মানে আমাকে তাদের প্রতি কৃতজ্ঞ হতে হবে, এটা একটা পজিটিভ। আমার এই বড় হওয়ার পেছনে অনেক অনেক মানুষের অবদান আছে, তাদেরকে আমি ধন্যবাদ দেব, কৃতজ্ঞতা বোধ করবো, এটা একটা পজিটিভ। সো পজিটিভের কোনো অভাব কিন্তু নাই যদি আপনি খুঁজতে শুরু করেন, দেখতে শুরু করেন। ঠিক আছে? তো আমরা এই পজিটিভের মধ্যে থাকবো। আর আজকে আমরা এখন একটা মেডিটেশনে যাব, লাস্ট পজিটিভ নিয়ে। ঠিক আছে? আমাদের আজকের এই মেডিটেশনটা হবে পজিটিভ মেডিটেশন। তার মানে আমি মেডিটেশনে গিয়ে খুব শান্ত মাথায় তাদের কথা চিন্তা করব যাদের কোনো না কোনো অবদান আছে আমার এই জীবন যাপনের পেছনে। কেউ আমার জামাটা বানিয়েছে, কেউ আমার চুলটা কেটেছে, কেউ আমার এই পানিটা পরিশোধনে কিছু মানুষ কাজ করেছে, আমি আজকে যা খেয়েছি তা উৎপাদনে কিছু মানুষ কাজ করেছে, তাকে বহন করেছে কিছু মানুষ, কেউ রান্না করেছে।
সে রান্নার জন্য যে চুলা সেটা কেউ আবিষ্কার করেছে, আপনাদের সাথে কথা বলছি টেলিফোনটা কেউ আবিষ্কার করেছে, কেউ বানিয়েছে, কেউ বিক্রি করেছে। কেমন? তো আমরা চুপচাপ হয়ে কতক্ষণ আপনার মতো করে আপনি চিন্তা করে করে তাদেরকে ধন্যবাদ দেবেন। এটাই হচ্ছে আজকে আমাদের মেডিটেশনের মূল বিষয়। এগেন আমরা খুব বড় মেডিটেশন করবো না, আমি শুধু প্রসেসটা বলছি। আপনি যখন করবেন তখন অবশ্যই 15 থেকে 20 মিনিট করবেন। কেমন? তাহলে আপনি মজাটা পাবেন। এটা অনেকটা রুটি শেখার মতো। তাওয়া যদি গরম না হয় আর আপনি সেখানে যদি বেলা রুটি দেন, সে কিন্তু সিদ্ধ হবে না, বরঞ্চ ক্রাচ্চে হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে। কেমন? সুতরাং আপনাকে তাওয়াটা গরম করতে হবে। তেমনি মেডিটেশন আগে ভেতরে যেতে হয়, তারপরে আস্তে আস্তে সেটা পাকনা করে, শান্তির পাকনা করে। ঠিক আছে? সুতরাং মেডিটেশনটা 15 থেকে 20 মিনিট করলে ভালো। সবচেয়ে আইডিয়াল হচ্ছে যদি আপনি 30 মিনিট করেন, যে কোনো মেডিটেশন। ঠিক আছে? 30 মিনিট হচ্ছে সুন্দর সময়। হ্যাঁ, কিন্তু করতে না পারলে আপনি ছোটো ছোটো করতে পারেন, সমস্যা নেই। এটা একটা নাস্তা খাওয়ার মতো, এটা আমরা এখন করছি। কিন্তু আপনি যদি ফুল প্লেস একটা বেলা ভাত খেতে চান, তাহলে আপনার অতটুকু খেতে হবে, 30 মিনিট। ঠিক আছে? সকালে অথবা রাতে। তা আমরা বড় করে শ্বাস নেব, হাতে এরকম করবো আমরা। এটা একটা মেডিটেশন মুদ্রা, হ্যাঁ, ধ্যান মুদ্রা বলে। এটা সহজ হয় যে হাতের এই আঙ্গুলে একটা এনার্জি বলে তৈরি হয়, সেটা নিয়ে একদিন কথা বলবো। ঠিক আছে? আমরা মেডিটেশন যাব, আমি চোখ বন্ধ করে বলতে থাকবো, আপনি শুনতে থাকবেন চোখ বন্ধ করে, এবং যা করতে বলবো সেটা ভাবতে থাকবেন। এরপরে চোখ খুলবেন না, আমি যখন কথা বলবো পরে আবার তখন চোখ খুলবেন। এর মধ্যে একটা সময় যাবে যখন আমরা আসলে কোনো কথাই বলবো না। ঠিক আছে? এবং আমি খুব সচেতনভাবে শব্দ ব্যবহার করছি না, যাতে আপনি আপনার চিন্তায় ফোকাস করতে পারেন। ঠিক আছে? শুরু করছি। সমানে বসছি। বড় করে নাক দিয়ে শ্বাস নেব, আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাস ছাড়বো। যখন শ্বাস ছাড়ছি তখন শরীরটা আস্তে আস্তে শান্ত হয়ে যাবে, আমি ফিল করব। বড় করে শ্বাস নেব, আস্তে আস্তে শ্বাস ছাড়বো। শ্বাসটা যখন বেরোচ্ছে তখন আমার শরীরটা শান্ত হয়ে যাচ্ছে, আমি সেটা অনুভব করব। আবার বড় করে শ্বাস নেব, আস্তে আস্তে শ্বাস ছাড়বো, এবং শ্বাস ছাড়ার সময় আমি শরীরটা পুরোপুরি ছেড়ে দেব, শান্ত করে ফেলব। আবার বড় করে শ্বাস নেব, খুব আস্তে আস্তে শ্বাস ছাড়ব, আমাদের শরীরটা শান্ত হয়ে যাচ্ছে। এবার আমরা শ্বাসটা স্বাভাবিক করব এবং পা থেকে মাথা পর্যন্ত অনুভব করব যে শরীরটা শান্ত হয়েছে কিনা। আমাদের শ্বাস স্বাভাবিক, আমাদের মনোযোগ এখন মাথায়, মাথা আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে। আমাদের মনোযোগ এখন চোখে, চোখ আস্তে আস্তে খুব আরাম পাচ্ছে, শান্ত হয়ে যাচ্ছে। আমাদের এখন মনোযোগ আমাদের মুখমণ্ডলে, অনুভব করেন মুখমণ্ডল আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে। আমাদের মনোযোগ এখন আমাদের কাঁধে, অনুভব করেন আপনার কাঁধ আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে, কোথাও কোনো টান নেই। এবার আপনার বুকের মধ্যে অনুভব করেন যে বুকটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। এবার আপনি আপনার দু হাতটাকে অনুভব করেন, আপনার দু হাত আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে। এবার আপনার পেটকে অনুভব করেন, পেটের কোথাও কোনো টান নেই, আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে। এবার আপনার কোমরে অনুভব নিয়ে আসেন, দেখেন কোমরে কোথাও কোনো চাপ নেই, আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে। এবার আপনার পা অনুভব করেন, হাতে কোথাও কোনো চাপ নেই, আরো শান্ত হয়ে যাচ্ছে। এবার পায়ের পাতায় অনুভব করেন, পায়ের পাতা খুব শান্ত, আপনার সারা শরীর খুব শান্ত।
এবার আপনি আপনার মনোযোগ দিন আপনার শ্বাসের উপরে, কিন্তু শ্বাসের ধরন বদলাবেন না। যেমন করে আস্তে আস্তে শ্বাস ঢুকছিল বেরোচ্ছিল তেমনি করে শ্বাস নিতে থাকে। শুধু অনুভব করেন যে শ্বাসটা ঢুকছে এবং বেরোচ্ছে। এই যে শ্বাসটা ঢুকছে এবং বেরোচ্ছে, এটাই আপনার জীবন। এর চেয়ে বেশিও না, এর চেয়ে কমও না। এর বাইরে আসলে জীবন বলে কিছু নেই। এবং আপনি এই এক একটা শ্বাসে বাঁচেন, এক এক মুহূর্ত করে বাঁচেন। সুতরাং এই যে আপনি বেঁচে আছেন, এটা একটা আনন্দের ঘটনা। এবং এই যে বেঁচে আছেন তার সমস্ত কৃতিত্ব হচ্ছে আপনার শ্বাসের। আপনি শ্বাসটা খুব আনন্দ করে নেন। শ্বাসটার জন্য আপনি বেঁচে আছেন, শ্বাসটা খুব আনন্দ করে নেন এবং ছাড়েন। ফিল করেন যে শ্বাসটা কোথা থেকে কোথায় যাচ্ছে। আপনার জীবন কিন্তু এটা না। এরকম একটা শ্বাস আপনি সারা জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে কিনতে পারবেন। এত দামি এই শ্বাস। আসলে আমরা খুব আনন্দ করে শ্বাস নিই, ফিল করি, অনুভব করি আপনার শ্বাস, আপনার জীবন। এই যে আপনি আনন্দ করে শ্বাস নিচ্ছেন, এই আনন্দটা আপনার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এই শ্বাসটা আপনার সারা শরীরে প্রাণের সঞ্চার করছে। আসুন কয়েক মুহূর্ত আমরা শ্বাসটা আনন্দের সাথে অনুভব করি শুধু। এই যে আনন্দটা আপনার হলো, এটা আপনার সাথে থাকবে। আপনার যখন ইচ্ছে করবে আপনি চোখ বন্ধ করে এই আনন্দটা পেতে পারেন। শ্বাস নেওয়ার আনন্দ, যে শ্বাস আপনি কোনোদিন কোনো টাকা দিয়ে কিনতে পারবেন না। যে শ্বাস নিতে পারলেই আপনার জীবনের সমস্ত সম্ভাবনা জেগে থাকে। শ্বাস বন্ধ হয়ে গেলে আপনার জীবনের সব সম্ভাবনা শেষ হয়ে যায়। সুতরাং যখন ইচ্ছে করবে আপনি চোখ বন্ধ করে 1 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট আপনার শ্বাসটা এনজয় করে নেবেন। এবার আপনি মনোযোগ দিন যে আপনার জীবনে এই বর্তমান অবস্থায় আসার পেছনে যাদের অবদান আছে তাদেরকে স্মরণ করুন। বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শিক্ষক, তাদের প্রতি কৃতজ্ঞ হন। মন প্রাণ দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞ হন। যাদের অবদান আছে আপনার পেছনে তাদের কথা মনে করেন এবং তাদেরকে মনে মনে ধন্যবাদ দিন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করুন।
এবার আপনার এই যে আরামায়েশ, এই যে বিজ্ঞান, এই যে চারিপাশ, এই যে যন্ত্রপাতি, এগুলো কেউ না কেউ আবিষ্কার করেছে, কেউ প্রস্তুত করেছে, কেউ বিক্রি করেছে। তাদের অবদানের কারণে আপনি আজকে এই বিষয়গুলো উপভোগ করতে পারছেন। তাদের প্রতি কৃতজ্ঞ হন। যারা আপনার এই খাবার তৈরি করছে, যারা আপনার পোশাক তৈরি করছে, যারা আপনার বাহন তৈরি করছে, যারা আপনার এই প্রযুক্তি তৈরি করছে, আপনি মনে মনে চিন্তা করেন, প্রতিদিন এরকম একটি তালিকা করে তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া ভালো। প্রতিদিন একটা কাগজে লিখে নেবেন যে কাদের প্রতি আপনি কৃতজ্ঞ। পরের দিন আরো কিছু মানুষের নাম যোগ করবেন, আরো কিছু বিষয়ের নাম যোগ করবেন। তারপর চোখ বন্ধ করে 2-3 মিনিট তাদেরকে ধন্যবাদ দেবেন। তাদের এই অবদান ছাড়া কিন্তু আজকে আমরা একটা আরামদায়ক জীবন যাপন করতে পারতাম না। তাদের অবদান ছাড়া কিন্তু আমার টেবিলে খাবার জুটতো না, যত টাকাই থাকুক। তাদের প্রতি কৃতজ্ঞ হন। মন প্রাণ দিয়ে কৃতজ্ঞ হন। এক একটা বিষয়ের কথা চিন্তা করেন, তার পেছনে যত রকম মানুষ আছে তাদের প্রতি কৃতজ্ঞ হন। এই যে কৃতজ্ঞ আপনি হলেন, তাতে আপনার খুব ভালো লেগেছে। এই ভালো লাগাটা শরীরে নিয়ে আমরা ফেরত আসবো। আমরা 5 থেকে 1 গুনবো, তারপর চোখ খুলবো, কিন্তু এই ভালো লাগাটা আমাদের সাথে থেকে যাবে। আমরা একটা বড় করে শ্বাস নেব, খুব আস্তে আস্তে শ্বাস ছাড়বো। 5, আবার বড় করে শ্বাস নেব, আস্তে আস্তে শ্বাস ছাড়বো। 4, আবার বড় করে শ্বাস নেব, আস্তে আস্তে শ্বাস ছাড়বো। 3, আবার বড় করে শ্বাস নেব, আস্তে আস্তে শ্বাস ছাড়বো। 2, আবার বড় করে শ্বাস নেব, আস্তে আস্তে শ্বাস ছাড়বো। 1, আরেকবার বড় করে শ্বাস নেব, আস্তে আস্তে শ্বাস ছেড়ে চোখ খুলব। আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আবারও আপনি আমাকে শুনতে পাচ্ছেন, এবং আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে আপনার খুব ভালো লেগেছে এই কয়েক মুহূর্ত যে আপনি আমার সাথে ধ্যান করেছেন। চিন্তা করে দেখেন যে কত মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ হতে পারি। আমাদের এই চারিদিকে কত মানুষের অবদান। আমরা যদি প্রতিদিন তাদের কথা ভাবি, তাদের কাউকে না কাউকে ধন্যবাদ দিই, কাউকে না কাউকে প্রতি কৃতজ্ঞ হই, তাহলে আমাদের মানুষের তো অভাব হবে না যাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আর তা যদি না হয়, আর কৃতজ্ঞতা বোধ করলে যদি আমার ভালো লাগে, তাহলে এই ভালো লাগা অনুভূতিরও কোনো অভাব হওয়ার কথা নয়। আপনি যখন ইচ্ছা তখন এরকম ভালো লাগা তৈরি করতে পারেন, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের জন্য। তালিকাটা বড় হোক, লম্বা হোক, আরো হোক, আরো হোক, সমস্যা কি? কেমন? আসলে আমরা সবার প্রতি কৃতজ্ঞ হই আর ভালো থাকি। কালকে আমরা আমাদের এই E+R=O এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনিও আমার সঙ্গে থাকবেন। খুব ভালো থাকবেন। কালকে ঠিক 4টার সময়। ধন্যবাদ সবাইকে।